আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের রিয়াদের ডিপোরা হলরুম থেকে। আসলে আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের যে ক্রমবর্ধমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আসলে প্রবাসীরা সবসময় উদ্বিগ্ন থাকি। তো আমাদের প্রবাসীদের অত্যন্ত প্রিয়ভাজন একজন ব্যক্তিত্ব, যিনি প্রবাসের মানুষের কাছে অত্যন্ত সৃজনশীল একজন মানুষ, এবং যাকে প্রবাসীরা এত ভালোবাসে আপনারা চিন্তাই করতে পারবেন না। উনার ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা, ভালোবাসার কাছে কেমন জানি প্রবাসীরা ঋণী। ঠিক তেমনিভাবে দেশেও ওনার খ্যাতি রয়েছে। উনি ওনার নাঙ্গলকোট উপজেলায় উনি এমপি ছিলেন দীর্ঘদিন, এবং বিএনপির রাজনীতিতে ওনার সক্রিয় অবস্থানের কারণে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক অবস্থানকে উনি সুদৃঢ় করেছেন। তো আজকে এই প্রবাসে এসে উনি প্রবাস বান্ধব হিসেবে আজকে আমরা দেখেছি যে রিয়াদে অনেক প্রবাসী ওনার সাথে ওনার কৌশলাদি জানতে এসেছেন এবং ওনার সাথে দেখা করতে এসেছেন। এই যে দেখা করা এবং ওনার সাথে যে ভ্রাতৃত্ববোধের জায়গাটুকু আসলে চিন্তাই করা যায় না। তো আমি আজকে এই আব্দুল গফুর ভূঁইয়া, উনি বিএনপির একজন নেতৃত্ব স্থানীয় পর্যায়ের একজন মানুষ এবং ব্যবসায়ী হিসেবে বাংলাদেশে খুব সুনাম অর্জন করেছেন। তা আজকে উনি যে বর্তমান যে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং প্রবাসীরা যে উনাকে এরকম ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রেখেছে, সে আবদ্ধকে উনার কেমন লাগছে সে অভিমতটুকু ওনার থেকে জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওমরার উদ্দেশ্যে সৌদি আরব এসেছি। ওমরা করে মক্কা মদিনা হয়ে রিয়াদ এসেছি। রিয়াদে আমাদের কুমিল্লার তথা বাংলাদেশের অনেক দেশপ্রেমিক ভাইয়েরা এখানে আছেন। জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত আমাদের অনেক ভাই এখানে আছেন। আমি যতবারে এসেছি তারা আমাকে আতিথেয়তা দিয়েছেন। আজকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি ওনাদের সাথে, এবং এখানে অনেক ভাই আছেন বিভিন্ন উপজেলার। আমি সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক জানাচ্ছি। পাশাপাশি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট আপনারা সবাই জানেন। গত 16 বৎসর বেশিরভাগই সরাসরি শেখ হাসিনার সরকারের সময় আমাদের বাক স্বাধীনতা ছিল না, কথা বলার অধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, ভোটাধিকার ছিল না। আমরা একটা বিভীষিকাময় অধ্যায় পার করেছি। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ছাত্রদের জীবন গিয়েছেন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, মহিলা, শিশুদের জীবনের বিনিময়ে আজকে আমরা বাক স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি। এবং আমাদের সৌভাগ্য, ডক্টর ইউনূসের মতন একজন ব্যক্তিত্ব সারা পৃথিবীতে ওনাকে সবাই সম্মান করেন, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে যারা নোবেল বিজয়ী হয়েছেন সবাই ওনাকে সম্মান করেন। শুধুমাত্র শেখ হাসিনা ওনাকে অপমানিত করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন। এভাবে আমরা আজকে এখানে বসে যারা কথা বলতেছে, আমার প্রবাসী ভাইয়েরাও অনেকে গায়েবী মামলার শিকার হয়ে, নির্যাতন শিকার হয়ে, মামলা হামলার শিকার হয়ে প্রবাসে চলে আসতে বাধ্য হয়েছেন। প্রবাসে এসে প্রবাসী ভাইদের অবদান আমরা বলতে পারবো না। গত 15 বৎসর আমাদের এই যে মিথ্যা মামলা হয়েছে, আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে নির্যাতনের শিকার হয়েছে, সবাই আর্থিকভাবে মানসিকভাবে সবাইকে সাহায্য করেছেন এবং অর্থ দিয়ে সাহায্য করেছেন, মনের শক্তি, মানসিক শক্তি দিয়ে সাহায্য করেছেন। আমি সকল প্রবাসী ভাইদেরকে কি বলে কৃতজ্ঞতা জানাবো, কৃতজ্ঞতার ভাষা নাই। এত সহযোগিতা যদি না করতেন তাহলে আমাদের জাতীয়তাবাদী দলের রাজনীতি আমরা ধরে রাখতে পারতাম না। আমি সবাইকে, প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এখন যে প্রেক্ষাপট বাংলাদেশে আছে, আমরা ডক্টর ইউনূস আমাদের অন্তর্বর্তীকালী সরকারের প্রধান, আমরা আস্থা রাখি ওনার উপরে। উনি একটি সুন্দর নির্বাচন দিবেন এবং উনি বিবিসির সাথে সাক্ষাৎকারে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমাদের সেনাপ্রধানও প্রতিশ্রুতি দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আমরা একটা সুন্দর অবাধ নির্বাচনের অপেক্ষায় আছি। ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ 3টি নির্বাচনে ভোট দিতে পারেন নাই। তারা ওদের আগ্রহে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। এবং আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দিয়ে আমাদের ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 15 বৎসর আন্দোলন সংগ্রামে ছিল এবং আমরা মাঠে ছিলাম, আমরা অনেক নির্যাতন হয়েছি
গায়েবী মামলার শিকার হয়েছে, আমরা কিন্তু মাঠ ছেড়ে যাইনি। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেপথ্যে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশ দিয়েছেন আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সকল নেতা কর্মী নেপথ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। এই আন্দোলন শুধু কেবল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন ছিল না, বাংলাদেশের আপামর জনগণের আন্দোলন ছিল। এবং আমরা একটা প্রেক্ষাপট তৈরি করেছি 15 বছরে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাঠে ছিল। এবং আমরা, আপনারা দেখেছেন 2022 সালে থেকে আমরা বিভিন্ন উপজেলা, জেলা, বিভাগীয় অনেকগুলো সমাবেশ করেছি। আপনারা অবলোকন করেছেন নিশ্চয়ই। 2022 সালের 31শে আগস্ট বাংলাদেশ প্রথম আমরা একটি উপজেলা, নাঙ্গলকোট উপজেলাকে আমরা স্বাধীন করেছি। আমরা লোটার চত্বর ভেঙে দিয়েছি, সেখানে শেখ মুজিবের ছবি ছিল, মুরাল ছিল, সেটা ভেঙে দিয়েছি। শেখ হাসিনার মুরাল ভেঙে দিয়েছি। 100 ফিট লম্বা নৌকা ছিল, ঢালাই করে, কারুকাজ করে, টাইলস করে খুব সুন্দর একটি মনুমেন্ট করেছিল নৌকার, সেটাকেও আমরা ভেঙে দিয়েছি। এবং আমরা নাঙ্গলকোটের জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে যারা জড়িত, আপামর এই যে আমাদের তৃণমূলের নেতা কর্মীরা, সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মীদের সাহস সঞ্চার করেছি ইনশাল্লাহ আমরা। এবং আমরা 2022 সালের 31শে আগস্ট নাঙ্গলকোট স্বাধীন করেছি। আর 5ই আগস্ট 2024 সারা বাংলাদেশ স্বৈরাচারী শেখ হাসিনার কবল থেকে মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে। এখন আমরা আশা করব বর্তমান যে পরিস্থিতি, সে পরিস্থিতি যেমন ধরেন আমরা প্রবাস থেকে দেখছি যে দর্শন, তারপর খুন, রাহাজানি, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি সম্পর্কে আপনারা জানেন যে এখানে প্রায় 3 লক্ষ প্রবাসী বাংলাদেশি বসবাস। তো এই যে প্রবাসীরা উদ্বিগ্ন, প্রবাসী পরিবারের জন্য উদ্বিগ্ন, এই ব্যাপারে আপনাদের অভিমত কি? এখানে বিষয়টি হলো যে এখন কিন্তু কোনো দলীয় সরকার নাই, এখন অন্তর্বর্তীকালীন সরকার। আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকেও দোষারোপ করলে হবে না। আমাদের পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি এবং আর্মিকেও, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনীর সকল প্রতিষ্ঠান, আইন বিভাগ, আদালত, হাইকোর্ট, নিম্ন আদালত, সব কিছু কিন্তু শেখ হাসিনা প্রশাসন তার দলীয় লোকদেরকে দিয়ে চালিয়েছেন। এবং এই দলীয় প্রশাসন এখনো আমরা মুক্ত হতে পারি নাই। যে একটা পুলিশ বাহিনী একটা বিধ্বস্ত বাহিনী। এখন তারা, পাবলিক আগে পুলিশকে ভয় পাইতো, অপরাধীরা ভয় পাইতো, এখন পুলিশ ভয় পায় জনগণকে। যে জনগণের সাথে, নিরীহ মানুষের সাথে তারা যে বিহেভ করেছে গত 15-16 বছর, তারা দুষ্ট লোকেরা তাদের কাছে প্রিয় ছিল পুলিশের কাছে। এবং ভালো মানুষ যারা সরকারের অত্যাচার, অবিচার, লুটপাটের কথা বলতো, তাদেরকে শায়েস্তা করতো এবং মামলা দিয়ে নিয়ে আসতো। আর এখন আসলে তারা অপরাধীকে ধরতেছে না, অপরাধীরা পুলিশের সামনে হাঁটতেছে, পুলিশ ধরতেছে না। এখন এই প্রেক্ষাপট থেকে বের হওয়ার জন্যই দলীয় সরকারের দরকার, রাজনৈতিক নেতৃত্বের সরকারের দরকার। এবং একটা দল, বিএনপি তথা অন্যান্য দলগুলোকে আমি বলবো সবার নেটওয়ার্ক আছে, গ্রাম থেকে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা। যখন একটি দলীয় সরকার আসবে তখন সকল নেতৃবৃন্দ প্রশাসনকে সাহায্য করবে, থানা পুলিশকে সাহায্য করবে, তখন পরিস্থিতি, প্রেক্ষাপট কিন্তু অন্যরকম হয়ে যাবে। আমি আশা করি ডক্টর ইউনূসের উপরে সারা বাংলাদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস আছে। তিনি একটি নির্বাচনী রোডম্যাপ দিবেন এবং আমরা আশা করি ডিসেম্বরের মধ্যে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আপনি দীর্ঘদিন সৌদি আরবে আসেন, উমরা আসেন বা এইভাবে ভিজিটে আসেন, যেভাবে আসেন, সৌদি আরবে যারা প্রবাসী, নাঙ্গলকোট প্রবাসী আছে, তাদের সাথে আপনার যে সাক্ষরতা, যে আন্তরিকতা, যে ভালোবাসার একটা জায়গা আপনার, সেই জায়গা থেকে আপনি প্রবাসীদের জন্য কি বলার আছে? আমরা আশা করি শুধু নাঙ্গলকোটের যারা আছে প্রবাসে তারা না, সারা বাংলাদেশে যারা প্রবাসী ছিল গত 15 বছরে, তাদের অবদান আমরা অস্বীকার করতে পারবো না। এবং
তাদেরকে আমাদের বাংলাদেশে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত সবাই তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমি আশা করি আমাদের দলীয় সরকার আসার পরে প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রবাসীরা বিদেশে আসার পথে যে বিড়ম্বনার শিকার হয়, পুলিশ ক্লিয়ারেন্সের দরকার হয়, তারপরে বিভিন্ন কালাকানুন যেগুলো আছে এগুলো বাতিল করতে হবে। বিশেষ করে বিমানবন্দরে যেন কোনো হয়রানির শিকার না হয়। আবার বিদেশে 2-3 বছর থেকে যখন তারা মাতৃভূমিতে পা দিবে, এয়ারপোর্টে তারা যেন কোনো বিড়ম্বনার শিকার না হয়, সে ব্যবস্থা আমরা রাষ্ট্রীয়ভাবে করার জন্য আমি আমার ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি, আমার দল সরকার গঠন করে, তখন আমি আমার দলকে এবং আমার সরকারকে সেভাবে একটি পদক্ষেপ নেওয়ার জন্য। প্রবাসীদের রিমিটেন্সে দেশের অর্থনীতি নির্ভর করছে। আমরা বিগত সরকার যখন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তখন আমরা একটা দাবি ছিল যে প্রবাসীদের ভোটার অধিকারে নিশ্চিত করার জন্য, এবং পরবর্তীতে যারা ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ সরকার, তাদের সাথে আমাদের যারা এখানে আমরা মিডিয়াতে কাজ করি তাদের একটা দাবি ছিল যে প্রবাসীদের ভোট অধিকার নিশ্চিত করার জন্য। এবং প্রবাসীরা, আপনি জানেন যে এখানে প্রবাসীরা অনেক কিছুতে অবহেলিত। একজন লোক এখন মারা গেলে তাকে দেশে পাঠাতে একটা শ্রমিক 13,000 রিয়াল লাগে। এই যে 13,000 রিয়াল দিয়ে একটা শ্রমিককে দেশে পাঠানো, সে এক বিরাট ব্যাপার। এই যে ব্যাপারগুলো নিয়ে আপনার ঐমত কিংবা কি করলে আমরা আসলে আমরা এটা থেকে মুক্ত হতে পারি? এটা আমি মনে করি একজন শ্রমিক যখন বিদেশে আসবে তখন তার একটা ইন্স্যুরেন্স, কম টাকায় একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা থাকবে। এই যে সে এখানে আসার পরে যদি কাজ না পায় বা তার ইকামার সমস্যা হয়, তার এই যে অনেকগুলো টাকা খরচ করে আসতেছে, এখানে আসি শুধু মৃত্যু না, মৃত্যুর আগেও দেখা যাচ্ছে যে অনেকে চাকরি নেয়, যে কফিল আনছে সে কফিলের হদিশ নেয়, বিভিন্ন রকমের বিড়ম্বনার এখানে শিকার হয়। সেই বিষয়গুলা মাথায় রেখে পদক্ষেপ নিতে হবে। এবং ইন্স্যুরেন্স থাকলে ইন্স্যুরেন্স কোম্পানি সকল খরচ বহন করবে তার মৃতদেহ বাংলাদেশে ফেরত নেওয়ার ব্যাপারে। এ ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে একটি আইন প্রণয়ন করতে হবে। যারা বিদেশে আসবে তাদের স্বল্প খরচে তাদের এই ইমিগ্রেশন কস্টের সাথে একটা বিদেশে আসার সাথেই ওইটা যুক্ত করে যখন ইন্স্যুরেন্সটা থাকবে, ইন্স্যুরেন্স কোম্পানি সেটা বহন করবে। বিটিএমসি যে প্রত্যেকটা যাত্রী যখন বাংলাদেশ থেকে আসে, প্রত্যেক যাত্রী থেকে নাকি 2,500 টাকা করে একজন থেকে নিয়ে যেতে, এই যে টাকাগুলো কোথায় যায়? এই টাকাগুলি যারা আসলে এগুলা গত 15 বছরে তো কোনো হিসাবপত্র ছিল না। এটা বিদেশি যাত্রীদের জন্য একটা কল্যাণ তহবিল আছে। এই কল্যাণ তহবিলে তারা আসার সময় দিয়ে যায়। আবার যারা রিক্রুটিং এজেন্সি আছে তাদের থেকে একটা ট্যাক্স নেওয়া হয়, প্রত্যেকটা যাত্রীর এগেনস্টে 5,000 টাকার মতো ট্যাক্স নেওয়া হয়। এই টাকাগুলো যারা বিদেশে আসবে, যারা আসে 2-3 মাস পরে ফেরত যাচ্ছে, সে অনেক সমস্যা পড়ছে, ফেরত যাচ্ছে, কিন্তু এই টাকা দিয়েই ওই যে ফেরত যাত্রী তার যে খরচটা, সে খরচটা যেন সে পায়, সে ব্যবস্থার জন্য একটা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা উচিত। এবং আমি আশা করি আমরা ইনশাল্লাহ যদি দায়িত্বে যাই, অনেকে তো বলে ক্ষমতা, আসলে তো ক্ষমতা আল্লাহর হাতে, আমাদের কারোই ক্ষমতা নাই, কোনো সরকারও কোনো ক্ষমতার মালিক না। আমরা সংসদ সদস্য হব, একটা দায়িত্ব নিব, আমাদের সরকারও একটা দায়িত্ব নেবে এবং দায়িত্বে থেকে জনগণের জন্য আমরা কাজ করব। এখানে বিষয়টা হলো গত 15-16 বছরে রাজনীতি দেশে ছিল না, লুটপাট ছিল। আপনার $200 বিলিয়ন উপরে পাচার হয়েছে বাংলাদেশ থেকে। এবং এই যে 10,000 কোটি টাকার প্রকল্প 30,000 কোটি টাকা করা হয়েছে, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা, সেটা 40,000 কোটি টাকার প্রকল্প 1,40,000 কোটি টাকা হয়েছে। একটা প্রকল্পে $5 বিলিয়ন কারচুপি করছে, দুর্নীতি করা হয়েছে। তো এই যে সামনে আমাদের সরকার, যারা আমরা এখন মনে করতেছি আমরা নির্বাচিত হব, জনগণের কিন্তু অনেক প্রত্যাশা, আর জনগণ এখন খুব সচেতন এবং ডিজিটাল, সবকিছু ট্রান্সপারেন্ট হতে হবে। বিদেশের সাথে চুক্তি করলে সেই চুক্তিও জনগণকে
জানাতে হবে আমরা এই চুক্তি করতে যাচ্ছি, দেশের স্বার্থে এটা চুক্তি হবে। আর আওয়ামী লীগ যে চুক্তিগুলো করেছে, বিশেষ করে ভারতের সাথে অসম চুক্তি করেছে, দেশ বিরোধী চুক্তি করেছে, অ্যাকচুয়ালি শেখ হাসিনা একটি হাঁস ছিল, মোদি তাকেও লালন পালন করেছে এবং সে সোনার ডিম দিয়েছে, ডিমটা নিয়ে গেছে বাংলাদেশ থেকে ভারত। আমরা ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, আমরা এটা মানি এবং আমাদের সাথে তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক হবে, একপক্ষীয় কোনো সম্পর্ক না। আমরা উভয়ের স্বার্থে, আমরা আমাদের স্বার্থে আমরা তাদের সাথে চুক্তি করব এবং আমি আশা করি আমাদের দল যদি দায়িত্বে যায় যে অসম চুক্তিগুলো করা হয়েছে, এই চুক্তিগুলো বাতিল করতে হবে আমাদের দেশের স্বার্থে, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এই চুক্তিগুলো বাতিল করতে হবে। আর আপনি এই মুহূর্তে প্রবাসীদের প্রতি আপনার কি আবেদন বা আপনার? প্রবাসীদের প্রতি আবেদন, আপনি যেটা বলছেন ভোটাধিকার, ভোটের বিষয়টা আমি ইতিমধ্যে আমাদের বদিউল আলম মজুমদার সাহেবের বাড়ি, আমার বাড়ির কাছাকাছি খিলা, আমার বাড়ি হলো নাঙ্গলকোট, উনি এখন মনোহরগঞ্জ উপজেলা, আগে লাকসাম উপজেলা ছিল। তো ওনার সাথে আমার দীর্ঘদিন থেকে বিদেশিদের ভোটাধিকারের জন্য উনিও ওনার সংস্কার প্রস্তাব দিয়েছেন এবং আমি প্রধান নির্বাচন কমিশনের সাথেও সাক্ষাৎ করেছি। এখন একটা প্রক্রিয়া চলছে, আশা করি আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবে, এটা আমি আশা করতেছি ইনশাল্লাহ। এবং প্রবাসীরাও বাংলাদেশি, এবং বাংলাদেশিরা যে সুযোগ সুবিধা পাবে প্রবাসী থেকে, প্রবাসীরাও সেই সুযোগ সুবিধা পাবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে ভোটাধিকার আছে, অনলাইনে ভোট দেওয়া যায়, পোস্টালে ভোট দেওয়া যায় এবং নিজে ব্যক্তিগতভাবে পুলিং সেন্টারে যাইও ভোট দেওয়া যায়। তো আমাদেরও সেরকম একটা সিস্টেম ইনশাল্লাহ আসতেছে এবং এবার যেটা করার প্রস্তাব করা হয়েছে সেটা হলো যে প্রক্সি ভোট, মানে আপনি একজনকে দায়িত্ব দিবেন আপনার পক্ষে, সেই একটা প্রেসক্রাইব ফর্ম থাকবে যে আপনি আপনার পক্ষে কোনো ব্যক্তিকে নিয়োজিত করেছেন আপনার ভোটটি দেওয়ার জন্য, এরকম একটা প্রস্তাব আছে। আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি আমার প্রিয় মানুষ। আর টিভিকেও ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা এখানে আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য, আমাকে আতিথ্য দেওয়ার জন্য, আমাকে অভ্যর্থনার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত নাঙ্গলকোট 10 আসনের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর ভূঁইয়া সাহেবের সাথে কথা বলেছি। ওনার সাথে অনেক আপনারা দেখেছেন যে প্রবাস নিয়ে, দেশের রাজনীতি নিয়ে, প্রেক্ষাপট নিয়ে আমরা সবকিছু আলাপ করেছি এবং আলাপই দেখা গেছে ওনাদের কথা হচ্ছে ওনারা যদি ক্ষমতা আসেন, দেশের অর্থনীতি, দেশের সামাজিক বৈষম্যতা এবং দেশের আজকের যে বিরাজমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবেন এবং প্রবাসীদের জন্য ওনাদের যে দাবি, সেই দাবিগুলো পূরণ করবেন বলে আজকের ওনার সাথে যে কথা বলে আমরা বুঝতে পেরেছি। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।